গুড ইভিনিং এভরিবডি। তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের যে এমসিকিউগুলোর সলিউশন করছিলাম তার সেকেন্ড পার্ট অর্থাৎ পরের ক্লাসটা শুরু করছি। তো সেই ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলি যে এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এই ক্লাসগুলো আমি যেটা করছি শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোর সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। এবং এই এমসিকিউ যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, এবং এইভাবে যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করা যায় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসটা একটু বেশি হবে এবং বেশি কিছু জানতে পারবে কম সময়ের মধ্যে। তো সেইভাবেই প্র্যাকটিস করো। চলো আমরা শুরু করি নেক্সট ক্লাস। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, একজন ওজন মাপার যন্ত্রে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, স্প্রিং তোলার পার্ট দেখাচ্ছে। নর্মালি তোমরা জানো যে ওজন মেশিন, আমরা যদি ডিজিটাল ওজন মেশিনের কথা ভাবি, এই ডিজিটাল ওজন মেশিনের উপর যখন কোনো একটা বস্তুকে তুমি চাপিয়ে দিবে, তার ওজন অর্থাৎ পৃথিবী যে বল দ্বারা টানবে সেটা হচ্ছে এমজি। তো সেই এমজি ওজনটার জন্যই এখানে বিভিন্ন রিডিংটা দেখাবে, ঠিক আছে, ডিসপ্লে করবে বিভিন্ন ওজন। তো এখন একটা বস্তু যদি এখানে রাখা হয়, বস্তুটার যে ওজন সেই ওজনটা এখানে দেখাবে, এই পার্টটাই দেখাবে। এবারে এই যেখানে কোশ্চেনটা যেটা বলেছে, তুলা যন্ত্র থেকে এখান থেকে কী করছে, লাফ দিয়ে নিচে নামছে। তাহলে যখন নিচে লাফ দিয়ে নিচে নামবে, তোমরা একটা তোমাদের সাধারণ আইডিয়া থেকে যেটা জানবে, এইভাবে তুমি যদি মেঝের উপর তুমি দাঁড়িয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার ওজনটা যা হবে প্রতিক্রিয়া বল সেম হবে, ওজনের সঙ্গে প্রতিক্রিয়া বল সমান হবে। কিন্তু যখনই আহ, ঝাঁপ দিবে, লাফ দিচ্ছ, তখন কি করছে না, ওজনের সাথে সাথে তুমি কি করছো, তোমার পেশি শক্তির সাহায্যে মাটির উপর এক্সট্রা একটা বল প্রয়োগ করছো। ঠিক আছে, মানে তুমি একটা কিন্তু এক্সট্রা বল প্রয়োগ করবে, স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া বল মাটি বেশি দেবে। তাহলে সেই জন্যই এর সঙ্গে যেহেতু এক্সট্রা একটা বল তুমি প্রয়োগ করছো, সেই কারণে কি হবে না, প্রথমে ওজনটা বেড়ে যাবে। তাহলে যেহেতু এখান থেকে তুমি ঝাঁপ দিয়ে ওজন মেশিনের বাইরে চলে যাচ্ছ, স্বাভাবিকভাবে ওজন মেশিনের মতন উপরে আর কেউ থাকছে না, সেই জন্য সে তার পার্টটা শূন্য দেখাবে। তার মানে কি, অপশান ডি এরটা হচ্ছে দেখো, প্রথমে এ অপশান মানে বাড়বে, তারপরে কি হবে, সি হবে, মানে শূন্য হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা, এটা আর নতুন করে করার কিছু নেই, এটা আমি আগের ক্লাসে তোমাদের করে দিয়েছি। হ্যাঁ, একদম সেম প্রসেসে করবে। এখানে বলেছে 10 নিউটন বল এ ব্লকের উপর প্রয়োগ করা হলে বি ব্লকের উপর যে বল প্রয়োগ করবে, ঠিক আছে, ঠিক একই রকমভাবে প্রথমে তুমি সংস্থার ত্বরণ বের করে নেবে আগে। ত্বরণ বের করার জন্য 10কে ভাগ করে দিবে, 2+3 মানে 5 হবে, অর্থাৎ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ আসবে। দিয়ে তোমার এ ব্লকটা বি ব্লককে যে বল দ্বারা ঠেলছে সেই বলটা বের করার জন্য বি ব্লকের ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ 3 × 2 মানে 6 নিউটন, অপশান বি এরটা আসবে। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি না, বলে দিলাম, একটু করে নাও। তো নেক্সট যে অঙ্কটা আছে দেখো 29, এটাও তোমরা ভেক্টর চ্যাপ্টারতে করেছো, একই রকম অঙ্ক। এখানে যে অঙ্কটা বলেছে যে এফ এর মান দেওয়া আছে, একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, বস্তুটির ভর কত হবে। ঠিক আছে, দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, এখানে ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, কিন্তু ভেক্টর ফর্মে দেয়নি। নর্মালি বল যেদিকে প্রযুক্ত হয় সেই দিকেই তোমার ত্বরণ ক্রিয়াশীল হয়। তো সেই হিসাবে তুমি এখানে যদি মড ভ্যালু বের করে নাও তাহলেও হবে। এফ এর মড ভ্যালুটা যদি বের করি, এটা হচ্ছে 36+64, মানে 100√100 হচ্ছে, অর্থাৎ 10, বলটা প্রযুক্ত হচ্ছে 10। ঠিক আছে, তাহলে ভর সমান কত, না ভর সমান F/m, F/a।
এফ ইকাল টু এম এ, তাহলে এম সমান এফ বাই এ, এফ এর ভ্যালু 10 আর এ এর ভ্যালু 1, তার মানে 10 কেজি। ঠিক আছে, এই হবে তোমার অঙ্কটা। একই রকমভাবে অনুরূপ প্রশ্নটা এটাও করা যাবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো 30-এরটা, স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলে 10 নিউটন বল দ্বারা তলের সঙ্গে এতক্ষণে টানা হচ্ছে। তাহলে এখানে তোমার সেই উপাংশ বিভাজনের ব্যাপারটা আসছে, কারণ তোমাদেরকে বলেইছি যখন কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে টানা হবে তখনই উপাংশ বিভাজনের কনসেপ্টটা চলে আসবে, অর্থাৎ বস্তুটাকে তুমি এই বরাবর টানছো, এটা হচ্ছে অনুভূমিক দিক, সেই অনুভূমিক দিকের সঙ্গে থিটা কোণে, এখানে থিটার ভ্যালু যেটা দেওয়া আছে, এইখানে থিটা সমান ট্যান ইনভার্স তোমার 3/4 এত কোণ করে। তো এখন ব্লকটির লম্ব প্রতিক্রিয়া, ব্লকের ত্বরণ, ব্লকের উপর লম্ব প্রতিক্রিয়া, আচ্ছা লম্ব প্রতিক্রিয়া এবং ত্বরণ দুটো জানতে চেয়েছে। তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে ওজনটা, এটার ওজন হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করবে, আর এই এমজির জন্য এই বরাবর ক্রিয়াশীল হবে লম্ব প্রতিক্রিয়া আর। ঠিক আছে, তো বস্তুর উপর যদি বল প্রযুক্ত না হতো তখন কিন্তু আর ইকাল টু এমজি হতো। ঠিক আছে, যখন তুমি বল প্রয়োগ করবে না, কিন্তু যখন বল প্রয়োগ করা হবে, এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারতে পড়েছো উপাংশ বিভাজনে, তখন এই বরাবর একটা উপাংশ কাজ করে, এটা হয় এফ কস থিটা, আর এই বরাবর একটা বল কাজ করবে, সেটা হবে এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে যেটা বের করতে বলেছে আর এর ভ্যালুটা আর ত্বরণের ভ্যালুটা। আচ্ছা প্রথমে আমি ত্বরণটা বের করে নিই, ত্বরণটা মানে বুঝতেই পারছো বস্তুটা যে গতিশীল হচ্ছে এফ কস থিটা ভ্যালুর জন্য, তাহলে এখানে ত্বরণ ত্বরণ এ ইকাল টু এফ কস থিটা ডিভাইডেড বাই তোমার এম, তাহলে এফ কস থিটা, এফ এর ভ্যালু এখানে তোমার 10 ইন্টু থিটা, থিটাটা কিন্তু তোমাকে এখানে বের করে নিতে হবে, ক্যালকুলেটর সাহায্যেই করতে হবে। আর এম এর ভ্যালুটা এখানে তোমার 2 কেজি বলেছে, তাহলে 5, আচ্ছা 5 আছে 4 আছে, যাই হোক এটা কিন্তু কোনো অপশানটাই হবে না যেটা দেখে মনে হচ্ছে, তবুও দেখে নিই। দেখ অঙ্কটা যেটা করলাম, তোমার থিটার ভ্যালুটা প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিলাম, এটা তোমার 36.9 ডিগ্রি অ্যাপ্রক্স আসছে। তো এখানে যদি সেটা বসিয়ে দেওয়া হয় কস, তাহলে দেখবে 0.8 আসবে। ঠিক আছে, 0.8, তাহলে এখানে এটা কেটে দিলে 5 হচ্ছে, অর্থাৎ তোমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এইটা কিন্তু ত্বরণ বেরিয়ে যাচ্ছে, তার মানে বস্তুর ত্বরণ সেটা কিন্তু বেরিয়ে গেল, অর্থাৎ তোমার অপশান কিন্তু বিয়েরটা হয়ে গেল। কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই লম্ব প্রতিক্রিয়াটা কত হবে। লম্ব প্রতিক্রিয়াটা বের করার জন্য দেখো ইকুয়েশন অনুযায়ী এখানে তোমার আর প্লাস এফ সাইন থিটা, এইটা ইকাল টু হচ্ছে এমজি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর সমান হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। এটা এবারে ক্যালকুলেশন করবে, এম এর ভ্যালু 2 আর জি এর ভ্যালু কিছু হচ্ছে 10 বলা আছে, জি এর ভ্যালু 10 দেওয়া আছে, মাইনাস এফ, এফ এর ভ্যালু হচ্ছে তোমার 10 নিউটন। একই রকমভাবে থিটার ভ্যালুটা বসিয়ে তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখছি, এটা ক্যালকুলেশন করে দেখলাম, এটা তোমার 20 হচ্ছে, আর এইটা তোমার 0.6 আসবে আর কি, মানে 6 মানে 14 নিউটন হওয়ার কথা, কিন্তু 14 নিউটন এখানে একটা অপশনও নেই, সেই জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইভাবে লম্ব প্রতিক্রিয়াটা বের করা যায়। পরের অঙ্কটা করতে পারো যে ব্লকটির ত্বরণ কত হবে, ত্বরণ তো এইটাই হলো, অনুরূপ প্রশ্ন যদি জি, একই কোশ্চেন তো দিয়েছে আর কি। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে, 1 কেজি ভরের একটি বস্তুকে একটা সুতো করে, মানে সুতো দিয়ে ঝোলানো আছে। ঠিক আছে, তাহলে তুমি ছবিটা যদি আঁকো, ধরো এখান থেকে তুমি 1 কেজি ভরের বস্তুটাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি এই যে ছবিটা ছিল সেই ছবিটা আগের অঙ্কটার অনুরূপ প্রশ্নটার, মানে যে অঙ্কটা করলাম তার ছবি আর কি, এই ছবি এই ছবিটা এর কোশ্চেনের নয়। তো এখন এখানে তোমার বলেছে
ব্যবস্থাটিকে 4.9 ত্বরণে উপরের দিকে তোলা হচ্ছে, এত ত্বরণে নিচে নামানো হচ্ছে, সুতোর টান কত? তাহলে প্রথমে বলি যে বস্তুটার ওজন তো তোমার নিচের দিকে কাজ করবে, আর এই দিকে ক্রিয়াশীল হবে সুতোর টান। তাহলে স্থির অবস্থাতে টি ইকাল টু এমজি হবে। ঠিক আছে, স্থির অবস্থা বা যদি বেগে গতিশীল হয়, ত্বরণ যদি শূন্য হয়, তাহলে টি ইকাল টু এমজি হবে। কিন্তু যখন এটা উপরের দিকে ত্বরণে নিয়ে যাবে, লিফটের প্রতিক্রিয়ার যে অঙ্ক করেছিলে সেই কনসেপ্টে হবে। অর্থাৎ উপরের দিকে যখন উঠবে তখন টি বেশি, অর্থাৎ টি মাইনাস এমজি ইকাল টু হবে এম ইন্টু এ। অর্থাৎ টি ইকাল টু এম ইন্টু জি প্লাস এ, এটা উপরের দিকে উঠলে। আর নিম্নমুখী হলে জাস্ট একই রকমভাবে তখন এমজি বেশি হবে, টি কম হবে, অর্থাৎ এমজি মাইনাস টি ইকাল টু এম এ। তার মানে এটা তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে প্রথম ক্ষেত্রে তোমার যেটা আসছে, প্রথম ক্ষেত্রে এটাকে যদি টি ওয়ান বলি, টি ওয়ান সমান এখানে এম ইন্টু জি, জি এর ভ্যালু এখানে 9.8, 9.8 প্লাস 4.9। ঠিক আছে, তাহলে এম ইন্টু এটা যদি যোগ করা হয় 9 8 17, আর 9 4 13 14, 14.7। একই রকমভাবে 2 নম্বরটা যেটা বলেছে 4.9 ত্বরণের নিচে নামছে, তার মানে এটা টানটা যদি টি টু হয়, এম ইন্টু একই রকমভাবে 9.8 মাইনাস 4.9। ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ করো, 4.9 হবে এম ইন্টু 4.9। ঠিক আছে, এটা 1 নম্বর। আর এটা যদি 2 নম্বর হয়, তোমাকে বের করতে বলেছে সুতোর টানের অনুপাত। অতএব টি ওয়ান বাই টি টু করে দাও, আমি এমটা এই জন্যই বসাইনি, কেটে যাবে বলে। এম ইন্টু 14.7 ডিভাইডেড বাই এম ইন্টু 4.9 কেটে যাচ্ছে। তাহলে এটা 3 দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে, 3 দিয়ে কেটে যাবে, তার মানে 3 হচ্ছে। অতএব টি ওয়ান ইস টু টি টু ইকাল টু 3:1, 3:1, অপশান এরটা। নেক্সট যে অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বেশ ভালোই পড়ে, কম্পিটিটিভ পরীক্ষাতেও পড়ে, তোমাদের জন্যও ইম্পর্টেন্ট থাকছে। কিছু না, উপাংশ বিভাজন যেমন করেছিলে সেই উপাংশ বিভাজনের কনসেপ্ট থেকেই হবে। দেখো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে। তো প্রথমে এখানে ধরো একটা বস্তু, মানে এইভাবে সুতোর সাহায্যে, এই সুতোর মাধ্যমে এখানে তোমার একটা দেওয়াল থেকে আর এখান থেকে দেওয়াল থেকে একটা বস্তুকে এভাবে ঝুলিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে এই বস্তুটার ভর এখানে এম বলে দিয়েছে, তার মানে তার ওজন নিচের দিকে কাজ করবে, এটা এম ইন্টু জি হবে। ঠিক যেমনভাবে বলছি এই অনুযায়ী তোমাকে করতে হবে এবং এটাও ভাবতে হবে। তো এইখানে যে টানটা ক্রিয়াশীল হবে এইটা হচ্ছে টি ওয়ান বলে দিয়েছে, আর এটা হচ্ছে টি টু। মনে করে দেখো, আমি বলেছিলাম উপাংশ বিভাজন যখন করবে, যে কোনো বল যদি অনুভূমিকের সঙ্গে কোনো কোণ না করে থাকে, মানে একদম অনুভূমিক বরাবর বা উলম্ব বরাবর হলে তার কোনো উপাংশ বিভাজন হবে না। তো বুঝতেই পারছো টি টু এখানে কিন্তু একদম অনুভূমিক বরাবর আছে, সেই জন্য এর কোনো উপাংশ বিভাজন হবে না। কিন্তু টি ওয়ানটা দেখো অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এইখানে তোমার 60 ডিগ্রি কোণ করে আছে। স্বাভাবিকভাবেই এই বরাবর উপাংশটা হয়ে যাবে টি ওয়ান কস 60 ডিগ্রি, আর এই বরাবর উপাংশটা হবে টি ওয়ান সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যখন হবে তাহলে টি ওয়ান এবং টি টুর অনুপাত, তার মানে তুমি বুঝতেই পারছো সাম্যাবস্থায় তোমার টি টু ইকাল টু টি ওয়ান কস 60 ডিগ্রি, সাম্যাবস্থায় টি টু ইকাল টু টি ওয়ান কস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার অনুপাতটা টি ওয়ান আর টি টুর অনুপাত, মানে টি টু ইকাল টু টি ওয়ান ইন্টু কস 60 ডিগ্রি ভ্যালু 1/2। অতএব টি ওয়ান ইস টু টি টু ইকাল টু 2:1 হয়ে যাচ্ছে, অপশান সি এরটা। ঠিক আছে, আর এইটাও কিন্তু করা যেত, টি ওয়ান সাইন 60 ডিগ্রি ইকাল টু এমজি। এখানে যেহেতু এম এর ভ্যালু দেওয়া নেই, সেই হিসাবে এখানে কিন্তু করলাম না,
কিন্তু এখানে এম এর ভ্যালু দেওয়া থাকলে সেটাও তুমি কিন্তু করে দেখতে পারতে। ওইভাবেই করা যাবে তখন। 33-এরটা তাহলে হোমওয়ার্ক থাকলো, একই প্রসেস অনুযায়ী করো। T2 উপাংশ বিভাজন করে নাও, উলম্ব আর অনুভূমিক। ঠিক আছে, এটা দুটো উপাংশ বিভাজন করে দিলেই তোমার হয়ে যাবে। এই বরাবর একটা উপাংশ বিভাজন করবে, এই বরাবর একটা করবে। এইটা তোমার হয়ে যাবে T2 সাইন 30 ডিগ্রি, আর এদিক সরি এটা কস কস হবে, কস 30 ডিগ্রি, আর উপরেরটা হবে T2 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, T2 সাইন 30 ডিগ্রি ইকাল টু 2 × G, 2 × G হবে, হ্যাঁ। আর T1 ইকাল টু T2 cos 30 ডিগ্রি। এবার এইখান থেকে তুমি করে নিলেই চলে আসবে। নেক্সট 34-এরটা যেটা আছে দেখো, একটি হালকা সুতোকে একটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে নিয়ে ওর প্রান্তে 6 কেজি এবং অপর প্রান্তে 10 কেজি ভর যুক্ত করা হলো, সুতোর টান নির্ণয় করা। তাহলে এই অঙ্ক আগেও করেছি, একই রকমভাবে করতে হবে। সুতোর টান নিলে একটি হালকা সুতোকে একটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এই দিকে আর এই দিকে দুটো বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইখানে দেখো একটা বস্তু ছোট আর একটা বস্তু বড় বলে দিয়েছে, মানে এটা 10 কেজি আর এটা হচ্ছে 6 কেজি। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই বস্তুটা নিচের দিকে এ ত্বরণে নামবে, আর এইটা তখন এ ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে আমি সুতোর টান, এটা তোমার টি আর এটা তোমার টি হয়। তাহলে এই দিকে তোমার ওজন নিচের দিকে, এটা M1 ধরে নাও, M1, আর এইটাকে ধরে নাও M2। তাহলে এইটা হবে M2G আর এটা হবে M1G। আমি একদম ডাইরেক্ট থিওরিটাতে আসছি। থিওরিটাতে তোমার এ সমান বের করেছিলে দেখো, M2 মাইনাস M1 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2। ঠিক আছে, এইটা এখান থেকে তুমি ত্বরণটা প্রথমে বের করে নাও। ত্বরণের ভ্যালু এখানে M2 হচ্ছে 10, 10 মাইনাস 6 ডিভাইডেড বাই 16 ইন্টু জি। জি কিছু বলা না থাকলে 9.80 ধরতে হবে, অর্থাৎ এটা 4 মানে 1/4, 9.8/4। ঠিক আছে, আচ্ছা এইটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা হলো। এবারে সুতোর টান নির্ণয় করতে হবে। সুতোর টানের জন্য ফর্মুলা থেকে করা যায়, আমার এই মুহূর্তে ফর্মুলাটা মুখস্থ নেই, আমি একটু বের করে দেখে দিচ্ছি। দেখো এই বস্তুটার ক্ষেত্রে যদি ভাবা হয়, প্রথম বস্তুটার ক্ষেত্রে, তাহলে এটা টি মাইনাস M1G, মানে টানটা বেশি, M1Gটা কম, ইকাল টু M1A। অতএব টান ইকাল টু M1 ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, আচ্ছা এটা কাজ করো, জি দিয়েই রেখে দাও, তাহলে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। এটা জি থাক, আর এখানটা তাহলে G/4 হচ্ছে, এটা হচ্ছে তোমার G/4, মানে এটা 4, G/4। ঠিক আছে, তাহলে এখানে M1 এর ভ্যালু তুমি বসিয়ে দাও 6 ইন্টু জি প্লাস এটা G/4। ঠিক আছে, তার মানে 6 ইন্টু 5/4 ইন্টু জি। তাহলে 2 দিয়ে কাটো, এটা 3 হবে, 15 মানে 7.5 ইন্টু জি। তাহলে জি এর ভ্যালু 9.8 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করলে এটা তোমার অপশান ডি এরটা বেরোচ্ছে, মানে 73.5 নিউটন। হ্যাঁ, এইটা এটা হবে। দেখো এখানে অঙ্কটা যেভাবে করবে, অঙ্কটার প্রসেসটা একটু বলে দিই। এই ছবির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা করতে হবে, তোমার এই 2 কেজি ভরের বস্তু, মানে নর্মালি তোমার আগের যে অঙ্কটা করেছিলে সেই রকম, মানে দুদিকে দুটো বস্তুকে ঝুলানো আছে যেরকম ছিল সেই রকমই আছে, শুধু মাঝখানে এইটা একটা বস্তুটা আছে। এখন এটার কথা আমি যদি না ভাবি, নর্মালি এই 5 কেজি ভরের বস্তু সে নিচের দিকে নামতে চাইবে, এটা হচ্ছে 5 × G বলের জন্য। আর 2 কেজি ভরের বস্তু নিচের দিকে 2 × G বল দ্বারা আকর্ষিত হবে। এখন এইটা T1 যদি হয়, স্বাভাবিকভাবেই এখানে তোমার T1 ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল হবে। আর এই অংশে যদি টানটা T2 হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই জায়গায় T2 টানটা ক্রিয়াশীল হবে, কারণ যেমনভাবে আমি এইদিকে টি আর এইটা যেমন টি বলেছিলাম। ঠিক আছে, ঠিক সেম কনসেপ্টে। হুম
এইখানে শুধু মাঝখানে এই বস্তুটি আছে বলে ওই জন্য এই অংশে T1 আর এই অংশে T2 হলো। ঠিক আছে, তা নাহলে কিন্তু এই বস্তুটা না থাকলে পুরোটাই তখন টানটা টি হয়ে যেত, T1 T2 তখন কিন্তু আলাদা হতো না। বোঝা গেল? আচ্ছা, এবারে অঙ্কটা কিভাবে করবে, এই যেমনভাবে স্টেপ বাই স্টেপ বলা হয়েছিল, প্রথমে ধরে নাও এই বস্তুটার ক্ষেত্রে যদি ভাবো, এই বস্তুটা তাহলে বুঝতেই পারছো সিস্টেমটা নিচের দিকে এ ত্বরণে নামবে, এও তার মানে উপরের দিকে এ ত্বরণে উঠবে। ঠিক আছে, এটা এ ত্বরণে উপরের দিকে উঠবে, আর এও এ ত্বরণে এই দিকে গতিশীল হবে, টোটাল সংস্থাটা ত্বরণ এ হয়ে যাবে। তো এখন 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে তুমি লিখতে পারবে T1 বড় মাইনাস 2 × G ইকাল টু 2 × A। ঠিক আছে, এইটা একটা সমীকরণ তুমি পেয়ে যাবে। আর একটা সমীকরণ পাবে দেখো, মাঝের বস্তুটার ক্ষেত্রে এটা T2 বড়, তাহলে T2 মাইনাস T1 ইকাল টু 3 × A। এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, আর 5 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে দেখো 5 × G মাইনাস T2 ইকাল টু 5 × A। এটা হবে 3 নম্বর সমীকরণ। এখন তোমার 1 এবং 3 থেকে প্রথমে কাজ করো, T1 T2টা ক্যালকুলেট করে নাও। সরি, এইটাকে যোগ করেই হোক, আচ্ছা যোগই করে নাও, না বিয়োগ করবে? বিয়োগ করতে পারো, যোগ করে নাও, নাহলে বিয়োগও করে নেওয়া যায়। যে বিয়োগ করেই দেখি না, বিয়োগ যদি করি 3 বিযুক্ত 1 করে নিই, করে পাই। ঠিক আছে, 3 বিযুক্ত 1 করলে তাহলে এটা 5G মাইনাস T2 মাইনাস T1 প্লাস 2G ইকাল টু এটা 5A মাইনাস 2A। অর্থাৎ এখানে তোমার যেটা হচ্ছে, এটা 7G মাইনাস T2 মাইনাস T1 ইকাল টু এটা 3A হচ্ছে। আচ্ছা, এইটাকে এক কাজ করো, 7G মাইনাসটা কমন নিয়ে নাও, T2 প্লাস T1 ইকাল টু 3A। এটা যেটা করবে, T2 প্লাস T1টা বের করে নাও, T2 প্লাস T1 ইকাল টু হয়ে যাবে 7G মাইনাস 3A। ঠিক আছে, এটা 4 নম্বর সমীকরণ দাও। এবারে এইখানে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো সমাধান করলেই T1 T2 একটা চলে আসতে পারে। আচ্ছা, একবার এখান থেকে বসিয়ে দাও দেখি, এখানটায় 3A সমান তো এইটা, তাহলে এখানে কাজ করে নাও, T2 প্লাস T1 ইকাল টু 7G মাইনাস, এটা আসছে দেখো T2 মাইনাস T1, যেহেতু 3A সমান এটা। আচ্ছা, এবারে এটা এখান থেকে এটা এদিকে চলে আসো, এটা দেখবে 2T2 হবে, আর T1 কেটে যাবে। ঠিক আছে, এটা স্টেপ করে নিলেই বুঝতে পেরে যাবে। দেখো, একটা স্টেপ বাড়ি দিচ্ছি, T2 প্লাস T1 ইকাল টু 7G মাইনাস T2 প্লাস T1। এ দেখো T1 আর T1 কেটে গেল, তার মানে 2T2 ইকাল টু 7 × G এর ভ্যালু 10 বলে দিয়েছে 70, 2T2 ইকাল টু, তাহলে এখান থেকে T2 সমান 35। এটা পেয়ে গেলে 35 নিউটন। তো 35 নিউটন একটি আছে T2-র ভ্যালু, অপশান এ। তাহলে আমি একটা ভ্যালু বের করে কিন্তু বলে দিতে পারি, কিন্তু যদি দুটো 35 থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর একটু করে যেতে হবে। অর্থাৎ T1 এর ভ্যালুটা বের করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই T2 এই সমীকরণ থেকে A এর ভ্যালুটা বের করে নিতে হবে। এর ভ্যালুটা এই সমীকরণটা থেকে, মানে এটা হবে 50, মানে 5 × G মাইনাস T2টা হচ্ছে 35 ইকাল টু 5 × A। তাহলে এখান থেকে A সমান কত, 15/5, মানে 3 হচ্ছে 3। তাহলে A এর ভ্যালু যদি 3 হয়, সেই A এর ভ্যালু 1 নম্বর সমীকরণে পুট করে দাও। এখানে যদি পুট করে দাও তাহলে দেখো T1 মাইনাস 2 × G মানে 20
ইকাল টু 2 × a মানে 3 মানে 6 হচ্ছে। অতএব T1 ইকাল টু 6 + 20 মানে 26। ঠিক আছে, অপশান এটাই তার মানে হলো T1 26 আর T2 হচ্ছে 35। ঠিক আছে। আচ্ছা, এই 36-এর অঙ্কটা এটা মূল থিওরিটা, এটা আর আলাদা করে বলার কিছু নেই। এটা তোমরা জানো যে একটু আগেই করলাম, এখানে বড় এমটা বেশি বলে দিয়েছে, এই যে দেখো এটা বেশি বলে দিয়েছে, তার মানে এ নিচের দিকে এ ত্বরণে নামবে আর এ তখন এ ত্বরণে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই এখানে যে ত্বরণটা বলেছে, দুটো বস্তুর ত্বরণ তো একই হবে, এম মাইনাস ছোট এম ইন্টু জি বাই m1 + m2, অর্থাৎ এইটা হবে, এইটা অপশান এরটা, হ্যাঁ, এম মাইনাস ছোট এম ইন্টু জি বাই m1 + m2। ঠিক আছে, না, এম এর ত্বরণ এটা ঊর্ধ্বমুখী বলেছে, এটা ঊর্ধ্বমুখী তো হবে না, এটা নিম্নমুখী হতে হবে, নিম্নমুখী। উম, নিম্নমুখী অ্যাকচুয়ালি এটা কিন্তু নিম্নমুখী বলেছে, তবুও এইখানে কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে, একটা অপশনে কিন্তু মিলছে না। ত্বরণটা বলেছে এম এর ত্বরণ, বড় এমটা এবং ছোট এম ত্বরণটা একই হবে, হুম, কিন্তু বড় এম এর ত্বরণ বলে দিয়েছে। তা এইটা হতো, কিন্তু এটা ঊর্ধ্বমুখী বলেছে, অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী না, এটা নিম্নমুখী হতো। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে এই দুটো কনফিউশন থাকছে, কোশ্চেনটা কিন্তু আমার মনে হয় নাই ভুলই আছে, তবুও তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে, আগে যেভাবে ক্যালকুলেশনটা করেছি, এটা তোমার ঊর্ধ্বমুখীর পরিবর্তে নিম্নমুখী হলে এই এর অপশানটাই হবে আর কি। আর এই অপশানটা হতে পারে, এটা তাহলে ছোট এম হতে হবে, তাহলে এটা নিম্নমুখী আছে, এটা যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে বড় এম মাইনাস ছোট এম, এটা মাইনাস হবে বাই M প্লাস এম ইন্টু নিম্নমুখী লেখা থাকছে। ঠিক আছে, নিম্নমুখী মানেই মাইনাস, নিম্নমুখী মানেই ঊর্ধ্বমুখী হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ছোট এম হতে হবে। তাহলে এই ডিফারেন্সটা আছে অঙ্কটার মধ্যে। আর একই রকমভাবে 37-এর অঙ্কটা, এটার ক্ষেত্রে টান নির্ণয় করবে, মানে এই ত্বরণটা বের করবে, ত্বরণটা বের করে যেমন আজকে অঙ্কটা করলাম না, এই অঙ্কটার মতন করবে, ওখানে টানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে এইটা নয়, তোমার কপি কলের অঙ্কটা এইটা যেমন ভাবে করলাম না, এই যে টানের ভ্যালুটা বের করলাম, একদম সেম প্রসেসে করবে, মানে প্রথমে ত্বরণটা বের করে নিবে, ত্বরণটা বের করে টানের জায়গায় বসিয়ে দিবে, বা ডাইরেক্ট দেখবে ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা প্রতিষ্ঠা করলেও হয়ে যাবে। ঠিক আছে, এটা করবে তাহলে। আচ্ছা, এখানে 38-এর অঙ্কটা, ওটা সহজ অঙ্ক, একটি ঘরের ছাদ থেকে W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের বস্তু ঝুলানো আছে। অ্যাকচুয়ালি আগের যে অঙ্কগুলো করছিলে সবগুলোর ক্ষেত্রে এই সুতোর টানটা, মানে সুতোর ভরটা এখানে ধরা হয়নি আর কি। ঠিক আছে, তাহলে এখানে তোমার ওজনটা বলে দিয়েছে W1 ওজন, আর দড়িটার ভর হচ্ছে W2, তাহলে এইখানে যে টানটা ক্রিয়াশীল হবে সেটা W1 + W2, এটা সহজ জিনিস এটা। আর এটা আমি আগে করে দিয়েছিলাম, সে ট্যান ইনভার্স তোমার হচ্ছে G/A না A/G, ট্যান ইনভার্স A/G, এটা এসেছিলো, হ্যাঁ, মানে এই যে চলন্ত গাড়ি, এইটা এইরকম একটা কোণ করবে, এই কোণটা থিটা হবে, এর ওজনটা, এটা প্রথম দিকে অঙ্কটা ছিল, দেখবে এই দিকে তোমার অলিক বল MA আসবে, আর এই দিকে তোমার টানের উপাংশগুলো ভেঙে যাবে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হয়, এটা তোমার টান টি হলে এটা টি কস থিটা, আর এটা টি সাইন থিটা। ঠিক আছে, তাহলে টি সাইন থিটা ইকাল টু MA, আর টি কস থিটা ইকাল টু MG, তাহলে ট্যান থিটা ইকাল টু A/G, অপশান এটাই হচ্ছে, হ্যাঁ, এটা। আচ্ছা, 40-এর অঙ্কটা, এটা একটু করতে হবে, দেখো। আচ্ছা, এই অঙ্কটা যে করবে, এই জন্য তোমাদেরকে একটু উপাংশ বিভাজনটা দেখে নিতে হবে। তোমাদের এই কোণটা কত হবে আগে বের করে নিতে হবে, এটা যদি থিটা হয় এইটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। ঠিক আছে, এই কোণটাকে আমি ফাই ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে এই কোণটা ফাই আর এই কোণটা থিটা, তাহলে এক্ষেত্রে
এখানে তার ওজনটা তোমার নিম্নমুখী কাজ করবে। আচ্ছা, আমরা ছবিটা একটু এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি এইটা 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 এখানে তোমার একটা বস্তু আছে, এই বস্তুটা, আর এখানে আর একটা বস্তু আছে, এই বস্তুটা। তো এদেরকে কপি কলের সাহায্যে এইভাবে যুক্ত করা আছে। তো এই জায়গায় তার ওজন তোমার নিচের দিকে, সরি একটু বেঁকে গেল, এক্ষেত্রে ওজনটা খাড়ার নিচের দিকে কাজ করবে, এই বরাবর। ঠিক আছে, তাহলে এই ওজনের দুটো উপাংশ ভেঙে যাবে, এইদিকে একটা আর এই বরাবর একটা। এই কোণটা থিটা হলে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে এটা ঘর্ষণ চ্যাপ্টারতেও আছে, এখানে প্রমাণ করব। এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা থিটা হলে এইটা হয়ে যাবে সাইন থিটা। ঠিক আছে, মানে এইটা তোমার ছিল M2, এটা M2 ছিল, M2, তাহলে এটা হবে M2G সাইন থিটা। একই রকম ভাবে এর ওজন নিচের দিকে কাজ করবে, এরও দুটো উপাংশ ভেঙে যাবে, এদিকে একটা এদিকে একটা। এই কোণটা যদি আমি ফাই ধরেছি, তাহলে এই কোণটা ফাই হবে, তাহলে এই উপাংশটা হয়ে যাবে M1G সাইন ফাই, সাইন ফাই। ঠিক আছে, তাহলে এই উপাংশটা আমার দরকার নেই, এই জন্য আমরা এই দুটো উপাংশ লিখছি না। তাহলে এই দিকে তোমার টান কাজ করবে, এই দিকে তোমার টান কাজ করবে। এই ভরটা যদি বেশি হয়, M2 ভরটা, তাহলে আমি নিচের দিকে ত্বরণটা হবে, এই দিকে ত্বরণটা হবে। ঠিক আছে, তাহলে এই ত্বরণটা হলে, তাহলে বুঝতেই পারছো এক্ষেত্রে এই ভরটা বেশি আর এই বলটা কম। তাহলে ত্বরণ আমরা যে এটা একবারে যদি করে নিই, তাহলে সেক্ষেত্রে দেখো M2G সাইন থিটা মাইনাস M1G সাইন ফাই, সরি এটা থিটা লেখা হয়ে গেছে, এটা ফাই হবে, সাইন ফাই, সাইন ফাই ইকাল টু কি হবে, টোটাল সংস্থাটার ভর কত, M1 প্লাস M2 ইন্টু A। ঠিক আছে, এইভাবে সমীকরণটা হবে। তাহলে এখানে অপশান যদি আমি প্রথমেরটা বলি, ধরো M1 ইকাল টু M2, M1 ইকাল টু M2, আচ্ছা তার আগে থিটা ফাইয়ের একটা রিলেশন নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে M2G সাইন থিটা মাইনাস M1G সাইন, দেখো ফাই, ফাই সমান কত, 90 মাইনাস থিটা, তো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস ফাই সমান, এটা হচ্ছে কস থিটা হবে, কস থিটা। এটা হবে M1 প্লাস M2 ইন্টু A। ঠিক আছে, তো এখানে যদি আমি M1 ইকাল টু M2 করে দিই, তাহলে M1 ইকাল টু M2, তাহলে mg, এখানে সাইন মাইনাস কস যদি করা হয়, আমি প্রথম অপশানটা ধরে নিচ্ছি, প্রথম অপশানটা এখানে M1 ইকাল টু যদি M2 হয়, তাহলে M1G কমন নিয়ে নিলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু তোমার 2M1A, অর্থাৎ A ইকাল টু যেটা আসবে G ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা করবে, থিটার ভ্যালুটা কত, থিটা সমান বলে দিয়েছে ট্যান ইনভার্স 4/3। তাহলে ট্যান ইনভার্স 4/3 বের করলে এটা তোমার 53 সামথিং আসবে, শিফট ট্যান ইনভার্স ব্র্যাকেট 4 ডিভাইডেড বাই 3, হ্যাঁ 53.13 আসছে। তাহলে সাইন 53 যদি করা হয়, সাইন এটা 0.8 আসছে, তাহলে জি ইন্টু এটা 0.8 মাইনাস কস, কস 53.13, এটা করলে 0.6 আসছে, 0.6।
এইটা ডিভাইডেড বাই 2 যদি করা হয় তাহলে 0.2 ডিভাইডেড বাই এটা 2, ঠিক আছে। তার মানে এটা নিচে 10 হলে 2 2 কেটে যাচ্ছে, মানে g/10 হচ্ছে, g/10। কিন্তু তোমার উত্তর আছে এখানে g/5, মানে এই অপশানটা হচ্ছে না। আর একটা অপশান আছে, আর একটা অপশান এখানে যদি ওইটা থেকেই ধরো, এখানে m2:m1 = 2:1, মানে m2/m1 = 2/1, অর্থাৎ m2 = 2m1, m2 = 2m1। এই কন্ডিশনটা বসিয়ে দাও তো এই সমীকরণটাতে, এই সমীকরণটাতে। তাহলে m2-র জায়গায়, না এই সমীকরণ নয়, সরি সরি সরি, এইটাই, এই সমীকরণটায় এটাই বসাও, m2-র জায়গায় বসিয়ে দাও 2m1, তাহলে 2m1g sin থিটা মাইনাস m1g cos থিটা = 3m1a। তাহলে m1g কমন নিয়ে নিলে 2 sin থিটা মাইনাস cos থিটা = 3m1a। m1 m1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে বুঝতেই পারছো a সমান কত হবে, a সমান g/3 ইন্টু 2 sin থিটা মাইনাস cos থিটা। তাহলে এক্ষেত্রে g/3 ইন্টু 2 ইন্টু সাইন থিটা, সাইন এটা তোমার এসেছিল 0.8, এটা এসেছিল 0.8 মাইনাস এটা এসেছিল 0.6, ঠিক আছে। থিটার ভ্যালুটা তুমি যদি বসিয়ে দাও তাহলে এটা 1.6 মাইনাস 0.6, তার মানে 1 হচ্ছে, অর্থাৎ g/3 এই অপশানটা আসবে, ঠিক আছে। তাহলে তোমার অপশান বি এরটাই হচ্ছে। আজকে থাক এটা পর্যন্তই, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, গুড নাইট।